আসসালামু আলাইকুম। ডিজিটাল ডিপ ড্রাইভ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি এনামুল হক। আমি আগে বলেছিলাম যে আমি আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং শনাক্তকরণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে একটি ভিডিও করব। তো আজকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এটাতে আপনাদের বোঝানোর জন্য। তবে তার আগে আমি একটি ভিডিও রান করব। সেই ভিডিওটা আমি অনুবাদ করে দিব। ভিডিওটা হচ্ছে প্রাইস ওয়াটারহাউস কুপারের একটি আম, জালিয়াতির উপরে তারা একটা গবেষণা করেছে এবং তারা জরিপ করেছিল ইন্ডাস্ট্রির বিভিন্ন কোম্পানির মধ্যে, এবং সেই জরিপের ফলাফল নিয়ে একটি ভিডিও তৈরি হয়েছে। ওই ভিডিওটার সারাংশটা আমি দেখাবো। দেখার পর আমি চেষ্টা করব অবশ্যই এগুলো বাংলা তর্জমা করে দিতে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে দেখা যাক কি বলছে। Just released the 2020 Global and Economic Crime Fraud Survey Insights. সো ক্রাইম অ্যান্ড ফ্রড সার্ভে, ওইটার উপরে সে এখন বর্ণনা করছে, তার রেজাল্টের একটা সারমর্ম সে দিবে। We've been studying fraud and economic crime for over 20 years. ওদের 20 বছরের উপরে অভিজ্ঞতা রয়েছে ফ্রড এন্ড ইকোনমিক ক্রাইমের উপরে বিভিন্ন ধরনের রিসার্চ করার। We continued to see that fraud and economic crime is on the uptick. About 50% of our respondents reported that they had an incident of fraud or economic crime in the last 24 months. 24 months. So ও বলছে যে গত ওরা যে যাদেরকে সার্ভে করেছে তাদের মধ্যে অলমোস্ট 47% কোম্পানি বলেছে যে তারা গত 24 মাসে অর্থাৎ 2 বছরের মধ্যে অনেক ধরনের জালিয়াতি শিকার হয়েছে বিভিন্ন দিক থেকে। This year, our respondents reported that the total financial impact of the frauds they experienced was in excess of $42 billion. So এই বছর 2020-এ বিভিন্ন কোম্পানির দাবি অনুযায়ী, তাদের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে প্রায় 42 বিলিয়ন ইউএস ডলার 42 বিলিয়ন ইউএস ডলার বিভিন্ন কোম্পানির খোয়া গেছে এই জালিয়াতির বিভিন্ন ধরনের ক্রাইমের মধ্যে। And what's particularly interesting about that number is that it doesn't include some of the more significant impacts that companies. ও যেটা বলছে যে এই নাম্বারটার মধ্যে এই যে অঙ্কটা, একটা বিশাল অঙ্কের যে টাকা যে খোয়া গিয়েছে অর্থাৎ জালিয়াতির মাধ্যমে ওরা হারিয়েছে, এটা শুধু একটা অঙ্ক, কিন্তু এর সাথে সাথে ওদের আরো অনেক কিছু ওরা হারিয়েছে। যেমন ও বলছে companies experience, including the damage to their brand, ড্যামেজ, যেটা বলছে অর্থাৎ একটা ব্র্যান্ড ভ্যালু, যেটা আমরা বলি যে একটা কোম্পানির একটা ব্র্যান্ডের যে ভ্যালু থাকে সেই ভ্যালুটা তাদের নষ্ট হয়েছে, their market share. এবং এটা মার্কেট শেয়ারও ইম্প্যাক্ট করেছে। ফলে তাদের ওভারঅল ইনকামের উপরে একটা অনেক প্রভাব বিস্তার করেছে এই ফ্রডমেন্টের এই বিষয়। Our respondents reported that the top 3 frauds they experienced. সো এখানে ও বলছে যেটা তিনটা বিশেষ বিশেষ অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ জালিয়াতি যেগুলো আমরা এখন দেখছি এই ইন্টারনেটের প্রসার, ইন্টারনেটের ব্যবহার বাড়ার কারণে যে জালিয়াতিগুলো এখন খুবই জোরে সোরে সবাই পর্যবেক্ষণ করছি আমরা, তার মধ্যে হচ্ছে 35% হচ্ছে কাস্টমার ফ্রড, আর 34% হচ্ছে সাইবার ক্রাইম, আর 31% হচ্ছে অ্যাসেট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ কাস্টমারদের বিভিন্ন ধরনের ম্যানিপুলেশনের মাধ্যমে যে ফ্রডগুলো হচ্ছে তার সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া রয়েছে হ্যাকারদের যে ব্যাপারগুলো। তো আমি হ্যাকিং এর উপরে বলেছি, এথিক্যাল হ্যাকিং এর উপরে ভিডিও রয়েছে। আমি আরো অনেকগুলো ভিডিও আমি করেছি মোবাইল ফ্রড, মোবাইলের উপরে সাইবার ক্রাইম, মেশিন লার্নিং এর উপরে, ওগুলো আমি আপনাদের দেখতে বলবো। কেননা এই যে সাইবার ক্রাইমের ব্যাপারটা, এগুলো সম্বন্ধে আমাদের সবার কিন্তু হিতাহিত জ্ঞান নিতে হবে, বিশেষ করে যারা প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্সে পড়ছেন। সাইবার সিকিউরিটি ইজ বিকামিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে শুনি কি বলছে সে। Included customer fraud, cybercrime, and asset misappropriation. Related to customer fraud, we found that it continues to be on the rise and is particularly prevalent, not surprisingly, in the financial services as well as retail industries. রিটেল ইন্ডাস্ট্রিতে, ফাইন্যান্সিয়াল সার্ভিস, শুধু ব্যাংক আর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিগুলোতেই আমরা শুধু এই ধরনের ফ্রডমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, বাট রিটেল ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ই বিজনেস যারা করেন তাদের মধ্যে, বিশেষ করে অনলাইনের ব্যবসা যাদের হয়, যাদের ওয়েব বেসড বিভিন্ন ধরনের দোকান রয়েছে, আমরা এখন দেখতে পাচ্ছি প্রচুর, ইভেন বাংলাদেশে আমরা অনলাইন অনেক গ্রোসারি কিনতে পারি, আমরা ফ্লাওয়ারের অর্ডার দিতে পারি, অনেক কিছু আমরা অনলাইনে ট্রানজাকশন করি ক্রেডিট কার্ড ব্যবহার করে, বিভিন্ন ধরনের পেপ্যাল কিংবা আদার পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করি।
ওগুলোর কারণে এই ধরনের ফ্রডম্যান গুলো, এই ধরনের জালিয়াতি, ফাইন্যান্সিয়াল জালিয়াতিগুলো দিন দিন শুধু বেড়েই চলছে। And we also saw an increase in fraud committed by third parties. I found this interesting because when we surveyed our respondents about the number that actually have a program designed to reduce third party risk, less than 50% had a mature program. So সো ও যেটা বলছে যে ফ্রড প্রিভেনশনের জন্য এটাই আমার কথা আসছে যে আমি মেশিন লার্নিং এর উপরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে জোর দিব, যে বলবো যে কিভাবে এটা ফ্রড প্রিভেনশনের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। কিন্তু এই জিনিসটা ওর যেটা বলছে সেটা হচ্ছে, দেখা গেল সবচাইতে বেশি কোম্পানিগুলো যারা ফ্রড প্রিভেনশনের জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি স্বর্ণপূর্ণ হয়েছে, কিন্তু তারা সেই টেকনোলজিতে ম্যাচুরিটি আনতে পারে না। ফলে দেখা গেল তাদের সিস্টেমের মধ্যে অনেক ভুল রয়ে গেছে, কিংবা তাদের হ্যাকিং এর মধ্যে অনেক ধরনের, সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে হ্যাকাররা ঢুকতে পারছে এবং ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। যাই হোক, আমি the first আরেকটু critical step that companies should take when looking to combat fraud হ্যাঁ, is ও to know এখন your যেটা বলছে risks, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের understand your vulnerabilities, as well as বিভিন্ন ধরনের পদ্ধতি যেগুলো এখন নিতে হবে ফ্রড প্রিভেনশনের জন্য। আপনার রিস্ক গুলো জানতে হবে, কোন কোন এরিয়াতে আপনার রিস্ক বেশি, আপনার দুর্বলতাগুলো, আপনার টেকনোলজির ভালনারেবিলিটি, দুর্বল যে উইকনেস গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো করার পর আপনাকে সুন্দর একটা প্ল্যান করতে হবে। প্ল্যান করার পর আপনি প্রিভেন্টিভ মেথড নিয়ে একটা প্রজেক্ট আকারে সুন্দর করে ফ্রড প্রিভেনশনের জন্য অত্যাধুনিক মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শরণাপন্ন হতে হবে। আমি আর এই ভিডিওটা লেন্দি করব না, তো আমি জাস্ট এখানে সম্পর্কে সংক্ষেপে কয়েকটা বিষয় আপনি কুইকলি রান করব। সেটাতে আমি আগেই আমার একটা স্ট্যাটাস দিয়েছি। আমি বলেছি আজকাল আর ব্যাংক চুরি করার, ব্যাংক থেকে কিছু ডাকাতি করার জন্য ব্যাংকে যে বন্দুক ধরে ট্র্যাডিশনাল ওয়েতে যে রাবারি করা হতো, এগুলো আর করতে হয় না। বাসায় বসে এখন হ্যাকাররা সুন্দর মতো তাদের কমফোর্টেবল জোনেই তারা বিভিন্ন ধরনের হ্যাকিং করতে পারে। সো talking back to what she said about the retail company, so আমরা দেখতে পাচ্ছি যে ই রিটেল যেগুলো, ই বিজনেস কিংবা ওয়েব বেস যেগুলো প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের শপিং করা যায়, তাদের মধ্যে 65% ফ্রডমেন্ট দেখা যায়। ব্যাংকিং এর ক্ষেত্রে 27%, এয়ারলাইনের ক্ষেত্রে 6%। সো আমি অ্যাগেইন আমি চেষ্টা করব এখন ফাইন্যান্সিয়াল প্রিভেনশনের জন্য, ফাইন্যান্সিয়াল যে ফ্রডম্যান গুলো, এগুলো প্রিভেনশনের জন্য কি ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করা হয়। তার আগে আমি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি কি ধরনের ফ্রডম্যান হয়। ক্রেডিট কার্ডের ফ্রডম্যানটা হচ্ছে একটু বেশি হয়। ক্রেডিট কার্ডের জালিয়াতিটা বিভিন্ন ভাবে, এটা নিয়ে আমি আগে কিছু বলেছিলাম যে ওয়াইফাই এর যে হটস্পট গুলো আপনারা ব্যবহার করেন, ওইখানে আপনার ইমেইলের মাধ্যমে বা অন্য কোনো স্কিমার যেগুলো বলে, আপনি যখন ক্রেডিট কার্ড কোথাও কোনো কিছু কিনতে গেলে যে ক্রেডিট কার্ডের মেশিনটা ব্যবহার করেন, ওই মেশিনের মধ্যেও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বসায় রাখা হয়, যেগুলো থেকে আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন নেওয়া হয়। তো আজকাল ক্রেডিট কার্ড ফ্রড করার জন্য আপনার ক্রেডিট কার্ডটা দরকার হয় না। আপনার ক্রেডিট কার্ডের মধ্যে যে চিপটা বসানো থাকে, ওই চিপের ইনফরমেশনটা নিয়ে ওইটা রেপ্লিকেট করে দে ক্যান পাঞ্চ ইন দ্যাট ইনফরমেশন ইন অ্যানাদার কার্ড অ্যান্ড দেন দে ক্যান ইউজ দ্যাট কার্ড। তারপরে মোবাইলের ফ্রড সম্বন্ধে আমি অলরেডি একটা ভিডিও করেছি, আমি আর এখানে ডিটেলস যাব না, ওই ভিডিওটা আপনাদের দেখে নিতে বলবো। ইন্টারনাল ফ্রড যেটা বলে, অর্থাৎ বিভিন্ন কোম্পানির ভিতরের লোকরাই কিন্তু বিভিন্ন ধরনের জালিয়াতি করার জন্য তারা একটা বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ আকৃতি স্ট্রাকচার দেখতে পাচ্ছি লেফট সাইডে, সেখানে বলছে যে 21% যে ধরনের এমপ্লয়ি আছে, এর মধ্যে তারা প্রেশার পারফর্ম করার একটা প্রেশারের উপরে থাকায় এক ধরনের জালিয়াতি করার ফন্দি করে। কেউ 11% আছে যারা রেশনালাইজেশন, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা না দেওয়ার কারণে তারা এই ধরনের জালিয়াতির সুযোগ নিতে চায়। 59% হচ্ছে সুযোগ অপরচুনিটি খুঁজে, তারা বিভিন্ন ধরনের অপরচুনিটি সন্ধানে থাকে এবং ওইগুলো ব্যবহার করে তারা ব্যাংক থেকে, নিজেদের সম্পদ থেকেই, নিজেদের কোম্পানি থেকেই বিভিন্ন ধরনের টাকা পয়সা হাতিয়ে নেয়। এছাড়া মানি লন্ডারিং যেটা হয়, আমরা জানি যে ফ্রডেলমেন্টের মাধ্যমে যে ক্যাশ ট্রানজেকশন যেগুলো হয়। এছাড়া আইডেন্টিটি চুরি হয়, আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট চুরি করে যে ধরনের ফ্রডের
কাজগুলো করা হয়, ব্যাংকের বিভিন্ন ধরনের পেমেন্ট, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পেমেন্ট যে ধরনের ফিচার আছে এগুলো ব্যবহার করে যে ধরনের ফ্রডমেন্ট গুলো করা হয়। এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গুরুত্ব দিব এবং আমরা দেখব যে কি ধরনের টেকনোলজির বিভিন্ন পর্যায়গুলো ব্যবহার করা হচ্ছে এআই এই ফ্রড প্রিভেনশনের জন্য। তার আগে আরেকটা জিনিস আপনার হয়তো মনে আছে, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকিংটা হয়েছিল, হ্যাকাররা প্রায় 81 মিলিয়ন ইউএস ডলার সাইবার হেইস্ট যেটা বলে, তারা ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট ব্যাংক রাবারে যেটা বলা হয় অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে। আমরা একটা ছোট্ট ভিডিও দেখবো এটার উপরে এখন, জাস্ট টু ক্রস চেক হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও। আর আপনারা যদি ডিটেলস জানতে চান বাংলাদেশ ব্যাংক রাবারের উপরে কিছু কিছু টাকা কিভাবে আদায় করা হয়েছিল, সবকিছু আদায় করা সম্ভব হয় নাই, কিছু কিছু টাকা এখনো উদ্ধার করা সুযোগ হয়নি। তবে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে হ্যাকাররা কি ধরনের ইলেকট্রনিক পদ্ধতি, কি ধরনের টেকনোলজি ব্যবহার করে হ্যাকিং এর ট্রানজেকশনটা করেছিল, এবং এই ট্রানজেকশনটা প্রিভেন্ট করার জন্য আমাদের যে নিউ ইয়র্কের যে ফেডারেল ব্যাংক রয়েছে তারা কিভাবে বাংলাদেশ ব্যাংকে এই ট্রানজেকশনের ব্যাপারে জানাতে চেয়েছিল এবং তার যে প্রক্রিয়াটা হয়েছিল ওটার উপর সংক্ষেপে একটা ভিডিও দেখব। Fed staff were concerned enough about some of the payments to try to contact Bangladesh Bank. At the end of Thursday, they sent a message using SWIFT and two more on Friday. But hackers had compromised Bangladesh Bank's SWIFT system and sabotaged a crucial printer in the Dhaka office. It wasn't until Saturday that Bangladesh Bank staff realized what had happened and tried to contact the Fed urgently, but could only use numbers they found on the internet, lines that weren't answered at the weekend. On Monday, Bangladesh Bank finally got messages through to New York saying they'd been hacked. They would have been seen as staff arrived for work in New York. এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাকিং এর জন্য যে ধরনের পদ্ধতিগুলো আমরা 2016 2018 এ হ্যাকাররা ব্যবহার করতো ওই পদ্ধতির মধ্যেও তারা সফিস্টিকেশন এনেছে, এবং সে কারণে আমরা এখন অত্যাধুনিক প্রযুক্তির শরণাপন্ন হচ্ছি এই ধরনের ফ্রড প্রিভেন্ট করার জন্য। এবং নট অনলি অ্যাট দ্য ব্যাংক লেভেল যেখানে বড় বড় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, আমরা সাধারণ ব্যক্তিরা যারা কিছু কিছু জিনিস আমরা অনলাইনে কিনতে যাচ্ছি আমরা ওই ধরনের ফ্রডমেন্টের শিকার হচ্ছি। কিছুদিন আগে আমার এক বন্ধু একটা ফ্রডমেন্টের শিকার হয়ে সে অনেকগুলো টাকা ব্যাংক থেকে তার খোয়া গেছে, এবং যথাযথ চেষ্টা চলছে ওগুলো আদায় করার জন্য। যাই হোক, আমি আর ওই ডিটেলস আসছি না, সেটা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আগে বলেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা যাতে যেটার মাধ্যমে মেশিনকে শেখানো হয় মানুষ কিভাবে চিন্তা করতে পারে। আর মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ক্যাপাবিলিটিস অর সাব ক্যাটাগরি আমরা বলতে পারি, যেটা হচ্ছে কম্পিউটারকে বিভিন্ন প্যাটার্ন শিখিয়ে নিজেদের বিভিন্ন ধরনের বুদ্ধি তৈরি করতে বলা হয়। আর ডিপ লার্নিং হচ্ছে একটা সাবসেট অফ মেশিন লার্নিং যেখানে মেশিন নিজেই মানুষের মতো শিখতে পারে। এখন আমরা যদি দেখি যে অ্যাডভান্স অ্যালগরিদম যেগুলো ব্যবহার করা হয় মেশিন লার্নিং এর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কনজিউমার্স, টেকনোলজি, প্রফেশনাল সার্ভিসেস এন্ড ডিফারেন্ট আদার সার্ভিসেস, এইসব ক্ষেত্রে যে ধরনের অ্যাডভান্স অ্যালগরিদম ব্যবহার করা হয় আমরা এর মধ্যে দেখছি মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আমি এটা নিয়ে আগেই বলেছি, এনএলপি, এনএলজি, নিউরাল নেটওয়ার্ক নিয়ে বলেছি, আপনার ভিডিওগুলো দেখে নেবেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন, ভয়েস রিকগনিশন এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। সো প্রেডিক্টিভ অ্যানালিটিক্স হচ্ছে পূর্বাভাস একটা অ্যানালিসিসের মাধ্যমে আগে থেকেই চিন্তা করে যাতে মানুষ কোনো ধরনের হ্যাকিং এর মধ্যে কোনো ব্যাংক কিংবা ব্যক্তিগত পর্যায়ে তারা কোনোভাবেই যাতে এগুলোর মধ্যে না পড়তে পারেন এর জন্য আগে থেকে একটা প্রিভেন্টিভ মেজার নেওয়া। এখন দেখা গেল আমরা দেখছি যে মেশিন লার্নিং কি কারণে এখন এই ধরনের বড় বড় ফ্রড প্রিভেনশনের জন্য একটা বিরাট ভূমিকা রাখতে পারে। এটা নাম্বার ওয়ান ইজ সুপার ফাস্ট। সো when it comes to the fraud detection you have to be quite fast. আমি যে লাস্টের ভিডিওর অংশটা দেখালাম যেখানে নিউ ইয়র্ক থেকে যে ফেডারেল ব্যাংক থেকে যে টের পেলো যে সামথিং ইজ হ্যাপেনিং, আপনারা দেখবেন, আপনি যদি উইকিপিডিয়াতে পড়েন তাহলে দেখতে পারবেন যে হ্যাকার এগুলো করেছিল তারা কিছু বানান ভুল করেছে, তারা বিভিন্ন ধরনের তারা অনেক বুদ্ধির দিক থেকে তারা একদম চরম বুদ্ধিমত্তা পরিচয় দিতে পারে নাই,
ফলে কিছু কিছু কারণে অনেক টাকা আটকানো গেছে এবং রিকভার করানো গেছে। কিন্তু এখন এই ধরনের ফ্রড প্রিভেন্ট করার জন্য মেশিন খুব সুপার ফাস্ট অ্যাটাক করতে পারে এবং তাদেরকে প্রিভেন্ট করতে পারে, তাদেরকে ব্লক করে দিতে পারে। তারপরে আমরা দেখছি যে এটি স্কেলিং করা সম্ভব, ওঠানামা করা যায়, ট্রানজেকশন ইনক্রিজ ডিক্রিজ করা যায় ভলিউমের উপরে। যখন অনেক বেশি হ্যাকিং এর প্রভাব পড়ছে কিংবা অনেক ধরনের ট্রানজেকশন হচ্ছে, তখন আপনি ইলাস্টিসিটির মতো আপনি এটা টেনে লম্বা করতে পাচ্ছেন। আপনার যে প্রভিশনটার দরকার, মেশিনের যে ইউজটা দরকার, সেগুলো বাড়ানো কমানো যাচ্ছে এবং ইট বিকামস মোর কস্ট এফেক্টিভ। আর অ্যাকুরেসিটা ভালো হয় বিকজ হিউম্যান এরর বলতে যেটা থাকে আমরা ওটা দেখি না মেশিনের মধ্যে। Efficiency, well, it's cheap. Well, for machine, they are working 24/7. They don't need any nicotine break. They don't need lunch break. Or as human, আমরা যেখানে কাজ করছি 7 hours, 8 hours, মেশিনকে সেখানে অতক্ষণ ধরে কাজ করতে কোনো বাধা সৃষ্টি হতে পারছে। সে 24/7 কাজ করছে, ফলে হ্যাকারদেরকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতির মুহূর্তে তাদেরকে বন্ধ করার জন্য মেশিন সবসময় এফেক্টিভলি সর্বদা সজাগ রয়েছে। নাও মেশিন কিভাবে এই মেশিন লার্নিংটা কিভাবে ফ্রড প্রিভেনশনের জন্য কাজ করে? প্রথমেই আমরা এভরিথিং স্টার্টস উইথ ডেটা। সো বেশি বেশি করে ইনফরমেশন মেশিনের মধ্যে দেওয়া হয়, বিভিন্ন ধরনের প্যাটার্ন ঢুকানো হয়, প্রিভিয়াসলি ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনাগুলো প্রিভেন্ট করে, যেভাবে সিস্টেমেটিক্যালি কাউকে কোনো কিছু হ্যাকিং করা হয়েছে কিংবা কোনো ব্যাংকে কোনো ধরনের জালিয়াতি করা হয়েছে, ওই ডেটাগুলো দিয়ে মেশিনকে অনেক অনেক খাদ্য বলা যায়, মেশিনের খাদ্য হিসাবে ওকে জ্ঞান দিয়ে দিয়ে ওকে শিক্ষিত করা হয়। তারপরে আমরা মেশিন করে কি, ওই ইনফরমেশন থেকে বিভিন্ন ধরনের ফিচার সে এক্সট্রাক্ট করে, অর্থাৎ সে বিভিন্ন ধরনের ফিচার সে ওইখান থেকে জানতে পারে, বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা সে নিজে নিজে গ্রহণ করে এবং সেই গ্রহণ করাটাই অ্যালগোরিদমিক যে ট্রেনিংটা তারা পায়, অর্থাৎ তাদেরকে যে শিক্ষাটা আমরা দিচ্ছি বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করে, ওই শিক্ষাটা দিয়ে তারা বিভিন্ন ধরনের মডেলিং তৈরি করে এবং এই মডেলগুলো হেল্প করে তাদেরকে ফ্রড ডিটেক্ট করার জন্য। সো আমি যদি পরবর্তী স্লাইডে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি যে কিভাবে ওরা ফিচার গুলো এক্সট্রাক্ট করে। তো এক্সট্রাক্ট করার জন্য ওরা প্রথমেই তো ওদেরকে শেখানো হলো, ওদেরকে দেওয়া হলো কারা এগুলোর ব্যবহার করে, ব্যবহারকারীদের সমস্ত আধিপত্য, তাদের ঠিকানা, তাদের ডেট অফ বার্থ, তাদের লোকেশন সবকিছু দেওয়া হয়। ফলে একটা ট্রানজেকশন যখন হয় তখন মেশিন চেক করবে যে এই লোকটার আইডেন্টিটিটা ঠিক আছে কিনা। দরকার হলে সে দেখবে যে তার যেখান থেকে এই ট্রানজেকশন হয়েছে সেখানের যে আইপি অ্যাড্রেস কিংবা লোকেশনটা ম্যাচ করছে কিনা। তারপরে তার অর্ডারটা দেখতে হবে, সে কি অর্ডার দিচ্ছে, এই অর্ডারগুলো আগে সে দিত কিনা, এটা কি সত্যি সে করেছে কিনা, ওইটাও সে মেশিন চিন্তা করবে যে এই লোকটা আদৌ এগুলো অর্ডার দিতে পারে কিনা। তারপরে তার পেমেন্ট মেথডের উপরে, কাস্টমারের যে ধরনের পেমেন্ট মেথড, বিলিং নেম, সে কোন দেশ থেকে পে করছে, সে ডিজিটালি কার্ডটা সোয়াইপ করছে নাকি সে টাচ করে পেমেন্ট করছে, কোড দিচ্ছে নাকি। লোকেশনের কথা আমি আগেই বলেছি, সে লোকেশন ডিটেক্ট করছে। সে যে কোনো একটা কিছু অর্ডার দিল, অর্ডার দেওয়ার পর সে যে ডেলিভারি অ্যাড্রেসটা দিল, সেই ডেলিভারি অ্যাড্রেসটা কি তার যে কার্ড যে অ্যাড্রেসে রেজিস্টার্ড করা, যে অ্যাড্রেসে তাকে ইনভয়েস করা হবে, সেই অ্যাড্রেসের সাথে মিল পাচ্ছে কিনা, এগুলো সব মেশিন চিন্তা করবে এবং এগুলো সে খুবই তাড়াতাড়ি করবে। এবং তার সমস্ত নেটওয়ার্ক গুলো সে দেখবে, তার ফোন নম্বর, তার যে ধরনের মেথড সে আগে ব্যবহার করে, যে সমস্ত দেশগুলোতে সে আগে ভ্রমণ করে, তার কি ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন তার কাছে রয়েছে, সে কাকে টাকা পাঠায়, এই ধরনের ডেটা গুলো মেশিন কিন্তু তার ব্রেনের মধ্যে রাখে এবং এগুলো সে পরবর্তীতে ব্যবহার করে। আর অ্যাগেইন অল দিস থিংস এন্ডস আপ টু দিস নিউরাল নেটওয়ার্ক, যেটা সম্বন্ধে আমি আগে বলেছি, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ইটস লাইক মেশিন ইজ replicating what we have in our brain. So it's like natural way for the machine to think about different kind of data, given different type of tasks, different type of patterns, তারপর লার্নিং, এগুলো সব মিলেও একটা ইনপুট নেয়, নেওয়ার পর ওগুলো প্রসেস করার পর সে আউটপুট করে। এবং এটাই হচ্ছে মেশিন লার্নিং এর মূল, or the heart of machine learning.
এনিওয়ে আজকে এখানেই শেষ, আমি আর লম্বা করছি না। অনেক অনেক ধন্যবাদ। আমি এটা নিয়ে আরো বিশালভাবে সেকেন্ড লেভেলে, অ্যাডভান্স লেভেলে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।